শুরু করবেন? ওকে। আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাইয়া এবং আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম বিসিএস প্রিলি সম্পর্কিত দৈনন্দিন বিজ্ঞান এবং প্রযুক্তি রিলেটেড বিভিন্ন টপিক। এর মধ্যে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কম্পিউটার তথ্য প্রযুক্তি, যার ভিতরে কিছু টপিক আছে। সেটা হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞান, ভৌত রাশি এবং এই রিলেটেড কিছু সাধারণ বিজ্ঞান রিলেটেড কিছু টপিক। তো কে কোথা থেকে আমার লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করছেন একটু কমেন্ট করে জানান। আর আমার কথা একদম স্পষ্ট কিনা, কিংবা ধরেন আপনাদের আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে কিনা, সেটাও একটু কমেন্ট করে জানান। আমার বিগত লাইভ ক্লাসগুলোতে কে কে অংশগ্রহণ করেছিলেন সেটা একটু জানাবেন। আর আপনারা যারা যেখান থেকে আমার ক্লাসটি করতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে থেকে আমরা নতুন একটা পর্ব শুরু করতেছি, সেটা হচ্ছে বিসিএস প্রিলি রিলেটেড যে সকল দৈনন্দিন বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কিত টপিক আছে আমাদের, সেগুলোর উপর বিস্তারিত আলোচনা এবং সেই সাথে তার পাশাপাশি ওই টপিক রিলেটেড বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পরবর্তীতে বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং পরবর্তী বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। চলেন আমরা শুরু করি। তো আমি হচ্ছে আজকে আমার ইন্ট্রোটা আরেকবার দেই। আমি হচ্ছি রুহান, আপনাদের দৈনন্দিন বিজ্ঞান এবং প্রযুক্তি রিলেটেড বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করাবো, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আমি বর্তমানে আছি ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো চলুন শুরু করি। আমাদের শুরুতে আলোচনার বিষয়টি হচ্ছে ভৌত রাশি এবং এর পরিমাপ। প্রকৃতিতে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল জিনিস পরিমাপ করতে পারি সেগুলি হচ্ছে আসলে রাশি অথবা ভৌত রাশি। ধরুন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার বাসা হচ্ছে কারওয়ান বাজার থেকে 10 কিলোমিটার দূরে। এই দেখেন, এই যে দূরত্বটা আমি কি করছি, 10 কিলোমিটার বলে দিছি, আমি একটা পরিমাপ করছি। আমি কারওয়ান বাজারে গিয়ে 1 কেজি মাছ এবং 1 কেজি মাংস কিনেছি। দেখেন, আমি মাছ এবং মাংস এর ওজনটা পরিমাপ করতে পারছি। এরপর ধরেন আমি আধা ঘন্টা সময় নিয়ে বাসা থেকে বের হয়েছি পরীক্ষার হলে যাওয়ার জন্য। এই যে সময়টা দেখেন, আমি আধা ঘন্টা পরিমাপ করে আপনাদেরকে বলে দিয়েছি। তো এই যে দৈনন্দিন জীবনে আমরা যে সকল জিনিস পরিমাপ করতে পারি সেগুলি হচ্ছে রাশি বা ভৌত রাশি। প্রকৃতিতে দুই ধরনের রাশি আমরা দেখতে পাই, একটা হচ্ছে মৌলিক রাশি এবং একটা হচ্ছে আমাদের যৌগিক রাশি। মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, নিজেকে একা একাই প্রকাশ করতে পারে, স্টেবল রাশি। আর লব্ধ বা যৌগিক রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য আমরা অন্যান্য কিছু মৌলিক রাশির সাহায্য নিই, সেগুলো হচ্ছে আমাদের যৌগিক রাশি অথবা অন্য ভাষায় বললে লব্ধ রাশি। দেখুন, ভৌত রাশি এখানে আমাদের বলে দেওয়া আছে, সংজ্ঞাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা যদি একটু নোটিস করেন, এখানে লেখা আছে যে সব পরিমাণকে পরিমাপ করা যায় তাদেরকে আমরা বলি কি ভৌত রাশি, এবং সংখ্যায় প্রকাশ করা যায়। শুধু পরিমাপ করতে পারি এরকম হলে হবে না। যেমন আমি যদি বলি আজকে সূর্যের আলো অনেক তীব্র, আজকে অনেক শীত লাগতেছে, আজকে গরম অনেক বেশি। দেখেন, আমি বলতেছি গরম অনেক বেশি লাগতেছে, আমার আজকে ঠান্ডা লাগতেছে, আজকে আমার পেট ব্যথা। দেখেন, এইগুলা কিন্তু বেশি কম হিসেবে আমরা বলতে পারি, এগুলাকে কিন্তু সংখ্যায় আমরা প্রকাশ করতে পারি না। যেমন আমি যদি বলি আজকে আমার 5 মিনিট গরম লাগতেছে, দেখেন এইটা কিন্তু আসলে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। সময়ের সাথে আমি আমার শরীরের তাপমাত্রা বা গরম লাগার অনুভূতিটাকে প্রকাশ করতে পারি না। তো আমরা যখন কোনো কিছু পরিমাপ করব এবং সামঞ্জস্যপূর্ণভাবে সেটাকে সংখ্যায় প্রকাশ করতে পারবো, তখন সেটা হবে আমাদের একটি রাশি। যেমন ধরেন দৈর্ঘ্য, সময়, ভর, তাপমাত্রা ইত্যাদি হচ্ছে আমাদের রাশি, এবং স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে এখানে যেগুলো বলা আছে এগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি। কারণ দেখেন, আমার দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। দেখেন, আমার দৈর্ঘ্য প্রকাশ করতে কি এই ফুট, মিটার কিংবা ফুট, ইঞ্চি বাদে অন্য কোনো রাশির সাহায্য নেওয়া লাগছে? না, লাগে নাই।
তো এটা হচ্ছে আমাদের মৌলিক রাশি। সিমিলারলি ভর, আমার ভর হচ্ছে 55 কেজি। 55 কেজি এটা বলার জন্য কি আমাকে কেজি বাদে অন্য কোনো একক ব্যবহার করতে হয়েছে? না, অন্য কোনো একক ব্যবহার করতে হয়নি। তার মানে এটা হচ্ছে আমাদের মৌলিক রাশি। তো এখন যদি আমি একটা যৌগিক রাশির উদাহরণ দিই, সেটা হবে আমাদের বেগ। যেমন আমি যদি বলি একটি গাড়ি ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, অথবা গাড়ির গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার। দেখেন 120 কিলোমিটার পার ঘন্টা, মানে গাড়িটি ঘন্টায় 120 কিলোমিটার যাচ্ছে। যখন আমি এই বেগটাকে প্রকাশ করলাম তখন আমাকে দুইটা রাশির সাহায্য নেওয়া লাগছে। এক হচ্ছে আমার মিটার বা কিলোমিটার, এবং আরেকটি হচ্ছে আমার সময়ের একক বা ঘন্টা। তো আপনারা দেখতে পারতেছেন যে 120, এই যে বেগ, বেগ হচ্ছে একটা যৌগিক রাশি। এটাকে আমরা পরিমাপ করতে পারতেছি, সংখ্যা আকারে প্রকাশ করতে পারতেছি, কিন্তু আমাদের দুটি মৌলিক রাশির সাহায্য নেওয়া লাগতেছে। এক হচ্ছে সময়, অন্যটি হচ্ছে দূরত্ব। তো এরকম যত ধরনের রাশি আছে যেগুলোকে প্রকাশ করার জন্য আমাদের কয়েকটি মৌলিক রাশির দরকার পড়ে, সেগুলো হচ্ছে আমাদের যৌগিক রাশি। তো প্রকৃতিতে সর্বমোট 7টি মৌলিক রাশি পাওয়া যায়, এবং এর বাইরে যা আছে সব হচ্ছে আমাদের যৌগিক রাশি। তো মৌলিক রাশিগুলো এখানে দেখুন বক্স আকারে দেওয়া আছে। দৈর্ঘ্য এর একক হচ্ছে মিটার এবং প্রতীক হচ্ছে এল। দেখেন ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস অথবা কেলভিন। দেখুন এখানে সিস্টেম ইন্টারন্যাশনাল বা এসআই ইউনিটে প্রকাশ করা হয়েছে, এই জন্য কেলভিন আকারে দেওয়া। কেউ ভুল করে এখানে আমার মতো সেলসিয়াস কিংবা ফারেনহাইট ব্যবহার করবেন না। তাপমাত্রার অরিজিনাল সিস্টেমা ইন্টারন্যাশনাল নির্ধারিত সংস্থা, ফিজিক্সের একটা সংস্থা আছে, সেই সংস্থা নির্ধারিত তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তড়িৎ প্রবাহ সেটাও একটা মৌলিক রাশি, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। দীপন তীব্রতা, দীপন তীব্রতা জিনিসটা আপনারা বুঝতে একটু অসুবিধা হতে পারে। সেটা হচ্ছে একটা বাল্ব কতটুকু উজ্জ্বলতার সাথে জ্বলতেছে, আপনার এটার সাথে তুলনা করতে পারেন। একটা মৃদু আলো দিচ্ছে, ডিম আলো দিচ্ছে, আরেকটা হচ্ছে অনেক উজ্জ্বল আলো দিচ্ছে, জিনিসটা কাইন্ড অফ এরকম। তো দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। এবং লাস্টলি সর্বশেষে আমাদের পদার্থের পরিমাণের একক হচ্ছে আমাদের মোল। পদার্থের পরিমাণের এককটা কেমিস্ট্রিতে বা রসায়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এই বক্সটা সুন্দর করে খাতায় নোট করে রাখতে পারেন, এতে করে আপনারা পরবর্তীতে যখন ক্লাসটা একটু রিভিশন দিবেন তখন এক নজর দেখলে আপনাদের জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন তো মৌলিক রাশি এবং যৌগিক রাশি নিয়ে আমি যে এতক্ষণ আলোচনা করলাম সেগুলোর কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। আমি আরেকবার আপনাদের পয়েন্ট আউট করে দিচ্ছি। দেখুন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এই চারটা হচ্ছে আমাদের মৌলিক রাশি। এর বাইরেও আরও 3টা আছে, যেটা প্রিভিয়াস স্লাইডে ছক আকারে এই কর্নারে দেওয়া ছিল, আপনারা একটু খাতায় নোট করে নেবেন। দেখুন এরপর হচ্ছে আমাদের লব্ধ রাশি বা যৌগিক রাশি। দেখুন লব্ধ এবং যৌগিক একই জিনিস, মৌলিকের সাথে যৌগিক জিনিসটা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। লব্ধ শব্দটা একটু কঠিন হয়, তো আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের বা যৌগিক রাশি। যৌগিক রাশি, দেখুন যৌগিক রাশির ভিতরে কি কি আছে দেখুন। এটার উদাহরণ হচ্ছে আমাদের বেগ, একটু আগে যেটা বললাম, বেগ, ত্বরণ, বল, পাশাপাশি আমাদের এখানে আছে দেখেন ক্ষেত্রফল এবং আয়তন। তো বিভিন্ন প্রকার মৌলিক রাশি যোগ বিয়োগ গুণ ভাগ করে আসলে আমরা যৌগিক রাশিগুলো পেয়ে থাকি। এটা জিনিসটা হচ্ছে এরকম যে আপনি ছোট ছোট কিছু জিনিস নিয়ে একটা বড় জিনিস তৈরি করলেন, কাইন্ড অফ ওই রকম। আশা করি আপনারা জিনিসটা মনে রাখতে পারবেন। খুবই সিম্পল, খুবই ইজি একটা জিনিস। যদি আপনাদের এই রিলেটেড আরও কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে করতে পারেন, আমি অবশ্যই সেগুলো রিপ্লাই দিব। আচ্ছা দেখুন এই স্লাইডে আমাদের প্রিভিয়াসলি আমি যে কথাগুলো বললাম সেগুলো রিলেটেড কিছু কোশ্চেন আছে, চলুন দেখি এগুলো আস্তে আস্তে আমরা সলভ করি। প্রথম কোশ্চেন হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের এসআই একক কি। দেখুন কে কে এটার আনসার জানেন একটু কমেন্ট করে জানান, দেখি কারা কারা জিনিসগুলো বুঝতে পারছেন। দৈর্ঘ্য পরিমাপের এসআই একক হচ্ছে আমাদের মিটার। মিটার, তাই না?
খুবই ইজি ছিল, 1 মিটার 2 মিটার 3 মিটার 4 মিটার, তাই না? দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে আমাদের মিটার। সেটা যখন অনেক বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে বলি কিলোমিটার বা মিলিমিটার, খুব বেশি কম হলে মিলিমিটার, সেন্টিমিটার। বাট সবসময় আপনারা খেয়াল করবেন মিটার শব্দটা উল্লেখ আছে, তার মানে দৈর্ঘ্য পরিমাপের এসআই একক বা আন্তর্জাতিক একক হচ্ছে আমাদের মিটার। ফুট, ইঞ্চ কিংবা ধরেন এগুলো ইউজ করা যাবে না, অবশ্যই দৈর্ঘ্য পরিমাপের একক হবে আমাদের মিটার। বল কোন ধরনের রাশি? দেখুন আমাদের 7টা মৌলিক রাশির বাইরে যতগুলো রাশি আছে সবই আসলে আমাদের যৌগিক রাশি। তো 7টা মৌলিক রাশির ভিতরে বল ছিল না, তার মানে বল হচ্ছে একটা যৌগিক রাশি বা লব্ধ রাশি। লব্ধ রাশি। আচ্ছা, মৌলিক রাশি কয়টি? মৌলিক রাশি হচ্ছে টোটাল 7টি, তাই না? আমরা একটু আগে প্রিভিয়াস স্লাইডে দেখেছি মৌলিক রাশি হচ্ছে আমাদের 7টি। দেখুন সময় পরিমাপক যন্ত্র কোনটি? দেখুন আচ্ছা, সময়ের পরিমাপক যন্ত্র কোনটি? এটা বিভিন্ন ধরনের আনসার হতে পারে, আপনি ঘড়ি দিতে পারেন, বাট এটা আসলে কাইন্ড অফ ভুল হয়ে যাবে। সময় পরিমাপের একক হচ্ছে আমাদের স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ কারা কারা চিনেন না একটু দেখি, কমেন্ট করেন দেখি। স্টপ ওয়াচ চিনেন না এরকম কি কেউ আছেন? আমার লাইভে যুক্ত আছেন, স্টপ ওয়াচ চিনেন না? দেখুন স্টপ ওয়াচ হচ্ছে আমাদের সময় পরিমাপের একটি যন্ত্র, সময় পরিমাপ করি। স্টপ ওয়াচ আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি খুবই কম, ঠিক আছে? কিন্তু যখন আমরা বিভিন্ন ধরনের রেস দেখি, যেমন ধরুন অলিম্পিকে যখন আমাদের দৌড় প্রতিযোগিতা হয় তখন কি করা হয়, এরকম ধরেন প্র্যাকটিসের সময় এরকম একটা ঘড়ির মতো থাকে, আমি একটু আঁকাই দেখাই। ধরেন এইরকম একটা ঘড়ির মতো থাকে, দুই পাশে 2টা বাটন থাকে, এখানে ধরেন 1 1 0 0 0 0 এরকম থাকে, তাই না? এরকম একটা ডিজিটাল ডিসপ্লেওয়ালা একটা যন্ত্র থাকে, সেটা হচ্ছে আমরা একদম মিলি সেকেন্ড পর্যন্ত আমরা সময় গণনা করতে পারি। তার মানে স্টপ ওয়াচ হচ্ছে আমাদের সময় পরিমাপ করার একটি যন্ত্র, এর নাম হচ্ছে কি স্টপ ওয়াচ। আমি বাংলাতে লিখে দিচ্ছি স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ, আসলে ওয়াচ শব্দটা এখানে আছে কারণ এটা সময় রিলেটেড, আর হচ্ছে স্টপ ওয়াচ যেটা দিয়ে আমরা কি সময় গণনা করতে পারি, খুবই সূক্ষ্মভাবে গণনা করতে পারি। ওকে, কে কে সবগুলা কোশ্চেনের আনসার করতে পারছেন দেখি একটু কমেন্ট করে জানান। এরপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ছোট্ট একটি টপিক, খুবই সাধারণ একটি টপিক। এটি হচ্ছে পদার্থের 3টি সাধারণ অবস্থা। খেয়াল করেন একটু, এখানে আমাদের হেডলাইনে বলা আছে পদার্থের সাধারণ, একটু খেয়াল করেন পদার্থের সাধারণ অবস্থা। যদি বলতো পদার্থের অবস্থা কয়টি, সেক্ষেত্রে আমাদের আনসার হতো আসলে 4টি, যেহেতু এখানে বলছে সাধারণ অবস্থা, অথবা বাস্তব জীবনে আমরা যে অবস্থাগুলো দেখতে পাই সেগুলো কয়টি, সেটি হচ্ছে আমাদের 3টি, কঠিন, তরল এবং গ্যাসীয় অথবা বায়বীয় আমরা বলতে পারি, ঠিক আছে? কঠিন, তরল এবং গ্যাস, এটা হচ্ছে আমাদের পদার্থের বাস্তব জীবনে আমরা যেটা দেখে থাকি। দেখুন একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে পানি নিয়ে। পানি প্রথমে বরফ আছে, এরপর হচ্ছে লিকুইড বা পানি, আমরা যে পানিটা খাই তরল অবস্থায় আছে, এরপর এটা হচ্ছে মেঘের মতো দেখা যাচ্ছে বা বাষ্প আকারে আছে। তো শুধু পানি না, প্রকৃতিতে পাওয়া প্রত্যেকটি পদার্থ আসলে 3টি অবস্থায় থাকে সাধারণত, কঠিন, তরল এবং বায়বীয়, এই 3টি অবস্থাতে আমরা দেখতে পাই। তো পদার্থের আরও একটি অবস্থা আছে, সেটা হচ্ছে প্লাজমা। সেটি খুবই উচ্চ তাপমাত্রায় থাকে, সেটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি, কিন্তু দৈনন্দিন জীবনে যেহেতু এটা দেখতে পাই না, এই জন্য পদার্থের সাধারণ 3টি অবস্থা হচ্ছে আমাদের, পদার্থের 3টি অবস্থা হচ্ছে সাধারণভাবে 3টি, কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। কঠিন অবস্থায় পরমাণুগুলো খুবই কাছাকাছি থাকে, তরল অবস্থায় একটু ছড়ায় ছিটায় থাকে, এবং গ্যাসীয় অবস্থায় পদার্থের কণাগুলো, ছোট ছোট কণাগুলো একদম অনেক দূরে দূরে অবস্থান করে। দেখুন এখানে খুবই সুন্দরভাবে ডায়াগ্রামটা দেওয়া আছে। যখন এই যে ছোট ছোট কণাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের পানির কণা। পানিকে যদি আমরা একদম সূক্ষ্মভাবে কল্পনা করি, ছোট ছোট গোল গোল অংশগুলো হচ্ছে আমাদের পানির কণা। যখন পানি বরফ অবস্থায় ছিল, প্রত্যেকটা কণা একটি সুনির্দিষ্ট ভাবে বিন্যস্ত ছিল। দেখুন প্রত্যেকটি কণা একটি আরেকটির সাথে খুবই জড়সড় হয়ে একটা সিস্টেম আকারে আছে। দেখুন একদম বক্স আকারে একটার সাথে আরেকটা লাগানো হিসেবে আছে। যখন এটা লিকুইড বা তরল হয়ে গেল, দেখুন সবগুলো একটু এলোমেলো হয়ে গেল, সবগুলো কণা আসলে এলোমেলো হয়ে গেল, একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। পরবর্তীতে যখন আমরা জলীয় বাষ্প দেখতে পারতেছি, এখানে দেখেন একটা কণার সাথে আরেকটা কণার কোনো সম্পর্ক নাই, তারা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা আরেকটার সাথে কোনোভাবেই লেগে নাই। যদি
কোনো পদার্থ কঠিন অবস্থায় থাকে তাহলে তার ভিতরে যে কণাগুলো থাকে খুবই জড়সড় অবস্থায় থাকে। যদি পদার্থটি তরল অবস্থায় থাকে সেক্ষেত্রে কণাগুলো ভিতরে একটু এলোমেলো অবস্থায় থাকে। এবং সবশেষে যদি কোনো পদার্থ গ্যাসীয় বা বায়বীয় আকারে থাকে সেক্ষেত্রে তার কণাগুলোর ভিতরে কোনো ধরনের আকর্ষণ বল থাকে না, তারা কমপ্লিটলি সেপারেটেড, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক থাকে না, সবাই যার যার মতো আলাদা আলাদা থাকে। এটা আপনারা স্কুলের অ্যাসেম্বলির সাথে তুলনা করতে পারেন। যখন স্কুলে অ্যাসেম্বলি শুরু হলো সবাই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কি হলো, সুনির্দিষ্টভাবে দাঁড়ায় গেল লাইন বাই লাইন, সেটা হচ্ছে ধরেন কঠিন অবস্থা। এরপরে ধরেন হঠাৎ করে শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, এরপর সবাই যা যা ক্লাসে যাওয়া শুরু করলো, হালকা একটু বিশৃঙ্খলা দেখা গেল, সেটা হচ্ছে আমাদের তরল অবস্থা। এরপরে দেখেন সবাই স্কুল ছুটির সময় যেটা হয়, সবাই দৌড়ে ক্লাসরুম থেকে বের হয়ে যায়, এক একজন বিচ্ছিন্ন হবে, কারোর সাথে কারো সম্পর্ক নয়, সবার উদ্দেশ্য হচ্ছে বাড়িতে যাবে, যার যেরকম ইচ্ছা সে সেরকম ক্লাসরুম থেকে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বায়বীয় অবস্থা। আপনারা চাইলে এরকম জিনিসটাকে এইভাবে তুলনা করে একটু মনে রাখতে পারেন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। দেখুন এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, গ্যাস থেকে তরল হওয়াকে কি বলে? খেয়াল করুন, আমরা যেটা পড়ছি এর আগের স্লাইডে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস। এখন যেটা বলছে সেটা হচ্ছে তার উল্টাটা। আমি এখানে বলি, যখন একটা বস্তু গলে যাচ্ছে, তাই না, সেটা হচ্ছে গলন বলি, তাই না, বরফ থেকে পানি হচ্ছে সেটাকে আমরা গলে যাচ্ছে, ওইটাকে আমরা বলি গলন। এরপর দেখেন তরল থেকে বাষ্প হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি বাষ্পীভবন। এখন ওটার উল্টাটা বলছে, এখানে বলছে গ্যাস থেকে তরল হওয়ার প্রক্রিয়াকে কি বলে, উল্টাটা বলছে। এটার আনসার হবে ঘনীভবন। একটু মনে রাখবেন এটার নাম হচ্ছে ঘনীভবন। ধরেন কুয়াশা, সেটা বায়বীয় অবস্থায় আছে, সেটা যখন আমাদের কুয়াশা ভূমিতে পড়বে ধরেন পানি হয়ে যাবে, সেটাকে আমরা বলবো ঘনীভবন। আমি সাইডে লিখে দিচ্ছি, শব্দটা একটু কঠিন আপনাদের জন্য বুঝতে পারতেছি, বাট মনে রাখতে পারলে জিনিসটা ইজি হবে। ঘনীভবন। এটার আনসার হচ্ছে আমাদের ঘনীভবন। পরের কোশ্চেন, বরফ গলে পানি হওয়া কোন ধরনের পরিবর্তন? খেয়াল করেন এখানে কিন্তু বলে নাই এই পরিবর্তনের নাম কি, এখানে বলছে এটার পরিবর্তন যে হচ্ছে এটা কি ধরনের পরিবর্তন। তো প্রকৃতিতে আমরা দুই ধরনের পরিবর্তন দেখতে পাই, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যখন কোনো পদার্থ পরিবর্তিত হয়ে অন্য কোনো পদার্থতে পরিবর্তিত হবে, ধরেন আমাদের একটা বক্স আছে, এখানে ধরেন আরেকটা বক্স, তাই না, এখানে ধরেন কিছু একটা আছে, ধরেন এখানে আছে ক, ঠিক আছে, ক থেকে খতে রূপান্তরিত হয়ে গেল, ক থেকে একটা প্রক্রিয়ার মাধ্যমে খতে রূপান্তরিত হলো। এক্ষেত্রে ক এবং খ এর বৈশিষ্ট্য কিন্তু, আচ্ছা দেখেন আমি আরেকটু সহজভাবে আপনাদেরকে বুঝাই। ক থেকে খ হলো, আরেকটা ধরেন ক থেকে বি হলো, দেখেন ক থেকে খ হলো, দেখেন সে কিন্তু বাংলা বর্ণমালায় আছে, তার মানে তাদের ভিতরে একটা মিল আছে, বৈশিষ্ট্য মিল আছে। দেখেন ক থেকে বি হয়ে গেছে, মানে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত হয়ে গেছে। দেখেন যখন একটা পরিবর্তনের পর একটা পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হবে কিন্তু তাদের ভিতরের বৈশিষ্ট্যগুলা মোটামুটি সব একই রকম থাকবে, তখন সেটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। আর যখন একটা পরিবর্তনের মাধ্যমে নতুন কোনো একটা পদার্থ তৈরি হবে যেটার সাথে পূর্ববর্তী পদার্থের কোনো সম্পর্ক নাই বা তাদের বৈশিষ্ট্যের ভিতরে কোনো মিল নাই, সেটা হবে আমাদের রাসায়নিক পরিবর্তন। যেমনটা হচ্ছে প্রথমে আমাদের ক থেকে খ হইছে, যেটা আসলে বাংলা বর্ণমালারই একটা অংশ, তার মানে তাদের ভিতরে মিল আছে, এটা হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন। পরেরটা হচ্ছে ক থেকে বি হয়ে গেছে, যেটা হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর, একটার সাথে আরেকটা কোনো মিল নাই, এটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। তো খেয়াল করেন যখন বরফ গলে পানি হয়েছে, বরফ এবং পানির টেস্ট কিন্তু একই, তাই না, বরফ এবং পানি কিন্তু আসলে একই জিনিস। তো একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়েছে, পাশাপাশি এদের বৈশিষ্ট্যের ভিতরে অনেক মিল আছে, তার মানে এটা হবে আমাদের ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। প্লাজমা কোথায় পাওয়া যায়? দেখেন আমি যে বললাম প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা আমরা বলে থাকি, সেটা কোথায় পাওয়া যায়? দৈনন্দিন জীবনে আপনি কোথাও দেখতে পারবেন না। প্লাজমা হচ্ছে আমাদের খুবই উচ্চ তাপমাত্রা, যে তাপমাত্রা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না, সূর্যের উপরে,
খেয়াল করেন সূর্য কিন্তু আমাদের থেকে প্রায় 13 লক্ষ কিলোমিটার দূরে আছে। সূর্যের পৃষ্ঠতলে কিন্তু অনেক ভারী, অনেক বেশি পরিমাণ তাপমাত্রা আছে। সেই তাপমাত্রার ভিতরে আসলে প্লাজমা জিনিসটা তৈরি হয়। তার মানে খুবই উচ্চ তাপমাত্রায় প্লাজমা অবস্থাটা আমরা দেখতে পারি। প্লাজমা হচ্ছে গ্যাসীয় অবস্থার মতোই আসলে, কিন্তু তার বৈশিষ্ট্যগুলো অনেক আলাদা হয়। কিন্তু তার মানে প্লাজমাটা কোথায় পাওয়া যায়? আমাদের সৌরজগতে, অর্থাৎ সূর্যে। দেখুন আমি এখানে লিখে দিচ্ছি আনসারটা, সূর্য বা সূর্যের পৃষ্ঠতলে যেটা আপনারা বলেন, বা সূর্যের অভ্যন্তরে যেখানে অনেক বেশি তাপমাত্রা থাকবে সেখানে আমরা প্লাজমা অবস্থার উপস্থিতি লক্ষ্য করব। বাষ্পীভবন কিভাবে ঘটে? খেয়াল করেন, বাষ্পীভবন আসলে একা একাই ঘটে। আপনি চাইলেও এটাকে আটকাতে পারবেন না, বাড়াতে কমাতে পারবেন, বাট এটাকে চাইলেও আপনি আটকাতে পারবেন না। যেহেতু এটা এমনি এমনি ঘটে, তার মানে এটা হচ্ছে আমাদের স্বতঃস্ফূর্তভাবে ঘটে, মানে একা একাই হয়, সাইমultaneously। এটাকে আপনি চাইলেও আটকাতে পারবেন না। তার মানে যেমন আপনার বয়স বৃদ্ধি, সেটা আপনি চাইলেও কিন্তু আটকাতে পারবেন না, এটা কিন্তু এমনি এমনি হয়, সময়ের সাথে সাথে হয়ে যায়। তার মানে বাষ্পীভবন হচ্ছে আমাদের কিভাবে ঘটে? স্বতঃস্ফূর্তভাবে ঘটে, ভাবে, ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে ঘটে। যদি আমার মনে হয় এই বানানটা একটু ভুল আছে, যদি বানানটা আপনারা সঠিক কেউ জানেন একটু কমেন্ট করে জানান। আমার মনে হয় এই বানানটাতে একটু ঝামেলা আছে, আমার ঠিক এই বানানটা খেয়াল নেই। ওকে, দেখুন এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে টপিকটা, এই টপিকটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক। এই টপিকটা শুরু করার আগে কিছু কথা বলি আপনাদের সাথে। আপনারা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন সেটা একটু কমেন্ট করে জানান। আমার বিগত 5টা ক্লাস আমি যে লাইভ নিয়েছিলাম সবগুলা কে করেছেন একটু কমেন্ট করে জানান। আমার ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে? রূপান্তর পেজ থেকে আমরা যে রেগুলার আপনাদের জন্য এই লাইভগুলো নিয়ে আসতেছি, সেগুলো আপনাদের আসলে কেমন লাগতেছে, আপনাদের কীরকম উপকার হচ্ছে, সেগুলো আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি আপনাদের পরবর্তীতে আরও কি কি লাইভ ক্লাস লাগবে, ধরেন আপনাদের কি কি বিষয়ের উপর লাইভ ক্লাস নিলে আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা উপকৃত হবেন, সেটা আমাদেরকে একটু জানাবেন। আমরা অবশ্যই আপনাদের উপকারের জন্য এই ক্লাসগুলো কন্টিনিউ করব। সামনে আরও বিভিন্ন টপিকের উপর আমরা লাইভ ক্লাসে আপনাদের জন্য চলে আসব। ওকে, দেখুন এখানে হচ্ছে অ্যাটম। অ্যাটম জিনিসটা কি? অ্যাটম একটি ইংরেজি শব্দ, ATOM, তাই না? অ্যাটম, দেখেন অ্যাটম, দেখেন অ্যাটম একটি হচ্ছে ইংরেজি শব্দ, তাই না? এর বাংলা হচ্ছে পরমাণু। পরমাণু কি? পরমাণু হচ্ছে পদার্থ, যে কোনো একটা মৌলিক পদার্থ এর সবচেয়ে ক্ষুদ্রতম একক। যেমন হচ্ছে পানি, পানিকে যদি আমরা ভাঙতে থাকি, এক সময় কি ধরেন 1 গ্লাস পানিকে ভাঙলে বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করতে থাকি, 1 বিন্দু পানি পাবো, তার থেকেও অল্প একটু পানি পাবো, এবং করতে করতে আমরা দেখা যাবে আমরা 2টা উপাদান পাইছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোজেন এবং অপরটি হচ্ছে অক্সিজেন। দেখেন পানি H2O, দেখেন পানির সংকেত হচ্ছে H2O, মানে 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরমাণু দিয়ে 1 অণু পানি গঠিত হয়। তার মানে কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের পরমাণু বা অ্যাটম। তো পরমাণুর আবিষ্কারক কে? আপনারা কি কেউ জানেন পরমাণু সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন? এটা কি আপনারা কেউ জানেন? জানলে একটু কমেন্ট করে জানান দেখি কে কে পরমাণু এর আবিষ্কারক সম্বন্ধে আপনারা জানেন। আচ্ছা, উপাদান খেয়াল করেন, পরমাণু, এই যে এখানে চিত্রটা দেওয়া আছে, এটার ভিতরে কি কি আছে খেয়াল করেন। ছোট্ট এই যে এরকম যদি আমি একটু দাগ দাগ দিয়ে বুঝাই, দেখেন এটা হচ্ছে একটা বলের মতো, এটা একটা বল, আর এর বড় বলের পাশে ধরেন এই যে একটা ছোট বল, এটা হচ্ছে আর কি ঘুরতেছে এরকম। তো জিনিসটাকে আপনারা সৌরজগতের সাথে তুলনা করতে পারেন। সৌরজগতের ভিতরে সূর্য, তার পাশে হচ্ছে বিভিন্ন গ্রহ, গ্রহগুলো হচ্ছে ইলেকট্রন, আর সূর্য হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাইরে চারপাশে প্রদক্ষিণ করতে থাকে আমাদের ইলেকট্রন। খুবই সাধারণ একটা গঠন। আপনারা যদি সৌরজগতের সাথে তুলনা করেন তাহলে আপনাদের জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেওয়া আছে, দেখেন উপাদান হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটনকে আমরা P দিয়ে প্রকাশ করি,
নিউট্রনকে আমরা এন দিয়ে প্রকাশ করি এবং ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করি। খুবই সিম্পল জিনিস। দেখেন নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, যেটা এখানে দেওয়া আছে। এই যে লালটা হচ্ছে প্রোটন, নীলটা হচ্ছে নিউট্রন। আর লাস্টলি আমাদের পরমাণুর বাইরে যেগুলো ঘুরতে থাকে, অরবিটে ঘুরতে থাকে, সেগুলোকে আমরা বলে থাকি ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে আমাদের পরমাণুর চারদিকে ঘুরতে থাকে, আবর্তিত হতে থাকে, তাই না? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে এরকম করে ঘুরতে থাকে। দেখুন তো প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এর চার্জ, ভর, এগুলো নিয়ে একটু এখানে আলোচনা আছে। আপনারা একটু এই বক্সে একটু নোটিস করেন। এখানে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের চার্জ, তাই না? প্রত্যেকটা জিনিসেরই একটা চার্জ থাকে। তো আপনারা এই জিনিসটাকে ধরেন যারা একটু বাসা বাড়িতে ইলেকট্রিকের কাজকর্ম দেখছেন, তারা আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন একটা পজিটিভ তার থাকে, একটা নেগেটিভ তার থাকে, একটা হচ্ছে নিউট্রাল তার থাকে, তাই না? আর্থিং যেটাকে বলে থাকি, ওই রকমই জিনিসটা। তো প্রোটন হচ্ছে প্লাস বা পজিটিভ চার্জযুক্ত, এর আধান বা চার্জ হচ্ছে +1, ইলেকট্রন হচ্ছে -1। দেখেন প্রোটন আর ইলেকট্রনের চার্জ একটা আরেকটার বিপরীত, ইনভার্স। একটার +1, একটার -1। প্রোটন পজিটিভ +1, ইলেকট্রন নেগেটিভ -1। এবং নিউট্রন হচ্ছে নিউট্রাল, তার আসলে কোনো চার্জ নাই, সে একদমই জিরো, তার কোনো চার্জ নাই, না পজিটিভ না নেগেটিভ। তারপরে নিউট্রন হচ্ছে আমাদের জিরো, কমপ্লিটলি জিরো। আচ্ছা, এরপর হচ্ছে আপেক্ষিক ভর। খেয়াল করেন পরমাণু এমনিতেই কিন্তু খুবই ক্ষুদ্র, এর ভিতরে ক্ষুদ্রতম 3টা কণা আছে। তো এগুলোর ভর এতই ক্ষুদ্র যে বাস্তব জীবনে আমরা এদের আপেক্ষিক ভর নিয়ে আলোচনা করি। আপেক্ষিক ভর হচ্ছে যে এটার ভর এত ক্ষুদ্র যে ওইটাকে আমরা গণনা না করে একদম সিম্পলি বলে দেই যে এটার চার্জ 1, এটার চার্জ 1, এটার চার্জ এটার ভর 1, এটার ভর 1, এটার ভর হচ্ছে 0। খেয়াল করেন আমি যদি মাস, রিলেটিভ মাস বলি বা আপেক্ষিক ভর বলি, সেই ক্ষেত্রে প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1, নিউট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 1 এবং ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0। আপনারা 0 মনে রাখতে পারেন। ওকে, যদি আমি বলি আসল ভর কত, সেই ক্ষেত্রে দেখেন যদি শুধু ভর হয় সেটা হবে 1.6 × 10⁻⁻27 কেজি। দেখেন খুবই ক্ষুদ্র একটা ভর। 1.6 লিখবেন, এরপরে 27টা শূন্য দিবেন, তাহলে এটা কেজিতে আপনারা পাবেন, যেটা বাস্তব জীবনে আসলে ব্যবহার করা যুক্তিযুক্ত না। তো এই জন্য আমরা আপেক্ষিক ভরটা ব্যবহার করি। এর চার্জটাও অনেক ক্ষুদ্র, তো এই জন্য আমরা আপেক্ষিক ভর এবং আপেক্ষিক চার্জ নিয়ে আলোচনা করি। তো কার কোথায় অবস্থান? প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের ভিতরে থাকে। দেখেন নিউক্লিয়াসের ভিতরে এবং ইলেকট্রন হচ্ছে তার চারদিকে ঘুরতে থাকে। তো ইলেকট্রন অবস্থান হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অথবা অরবিট বা কক্ষপথে, যেখানে সে ঘুরতেছে। আশা করি আপনারা জিনিসটা মনে রাখতে পারবেন। খুবই সিম্পল একটা জিনিস। আগের যে চিত্রটা ছিল সেটা একটু মাথায় সেট করার ট্রাই করবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন এই টপিক রিলেটেড এখানে আমাদের কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে। যেমন ধরেন ইলেকট্রনের চার্জ কত। তো আমরা কিন্তু দেখছি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন একটি নেগেটিভ, তার মানে ইলেকট্রনের চার্জ কত হবে? -1। ইজি কোশ্চেন, -1। ওকে, প্রোটনের ভর কার কাছাকাছি? খেয়াল করেন প্রোটন এবং নিউট্রনের ভর বলছি আমরা 1 এবং ইলেকট্রনের ভর বলছি 0। তার মানে প্রোটন এবং নিউট্রনের ভর আসলে কাছাকাছি বা একই বলতে পারেন। তার মানে প্রোটন এর ভর হচ্ছে আমাদের নিউট্রনের কাছাকাছি। নিউট্রন কেউ আবার ভুলে ইলেকট্রন লিখে দিন না। নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। আমি পি এবং এন লিখে দিলাম। পি মানে হচ্ছে প্রোটন এবং এন মানে হচ্ছে আমাদের নিউট্রন। রাদারফোর্ড কোন পরীক্ষায় অ্যাটমের মডেল দেন? খেয়াল করেন এখানে একটা আউট অফ কনটেক্সট একটা কোশ্চেন চলে আসছে। রাদারফোর্ড বলছে কোন পরীক্ষায় অ্যাটমের মডেলটি দিন। রাদারফোর্ড হচ্ছে আমাদের সোলার সিস্টেম মডেল বলছিল, আমি যেটাকে বললাম যে সৌরজগতের সাথে তুলনা করছেন। তো এটা হচ্ছে আমাদের স্বর্ণপাত পরীক্ষা বলে থাকে সহজ ভাষায়। তো এইটা কোশ্চেন আপনাদের এটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটা আউট অফ কনটেক্সট একটা কোশ্চেন। দেখুন পরবর্তীতে আমাদের যে টপিক সেটা হচ্ছে কার্বন কি। খেয়াল করেন আমার প্রিভিয়াস ক্লাস যারা করছেন সেখানে কিন্তু আমি কার্বন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাই না? বিস্তারিত এবং A to Z যা যা আপনাদের দৈনন্দিন জীবনে লাগে সব আমি আলোচনা করে দিয়েছি। সেগুলো আমরা আজকে আবার আলোচনা করব। দেখেন কার্বন কি। কার্বন হচ্ছে একটা মৌলিক পদার্থ,
তাই না? কার্বনের ভিতরে শুধু কার্বনই থাকে, আর কিছু থাকে না। কার্বন হচ্ছে একটি অধাতব মৌল, কারণ এটা তো লোহা না, কার্বন কয়লার, আপনারা কার্বনকে কয়লা হিসেবে বিবেচনা করতে পারেন। তো এটা কি একটা অধাতব মৌল যা প্রকৃতিতে অত্যন্ত বহুমুখীভাবে পাওয়া যায়। কার্বন একটি অধাতব এবং মৌলিক পদার্থ। প্রকৃতিতে কার্বনের বিভিন্ন ধরনের রূপ আছে, এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আমাদের কয়লা। সবচেয়ে কমন হচ্ছে কি আমাদের কয়লা। কয়লাটাকে আমরা চিনি আসলে, এর হ্যাঁ হীরাটাকেও চিনি, কিন্তু বাস্তবে কয়লাটা খুবই সহজলভ্য, এর নগণ্য দাম খুব বেশি না, খুবই নগণ্য দাম। দেখেন কার্বন যে বিভিন্ন রূপে পাওয়া যায়, এর ভিতরে 3টা রূপ হচ্ছে আমাদের হীরা, যেটাকে আপনারা চিনেন, কয়লা এটাকেও আপনারা চিনেন, গ্রাফাইট জিনিসটা আপনারা চিনতে না পারেন, এই যে গ্রাফাইট, এটা হচ্ছে আমাদের কার্বনের একটা রূপ। প্রকৃতিতে কয়লা এবং হীরার পাশাপাশি গ্রাফাইট হিসেবে আমরা কার্বনকে দেখতে পাই। তো আমি আপনাদেরকে চিনাই দিচ্ছি গ্রাফাইট জিনিসটা কি। আমরা যে পেন্সিল ইউজ করি, যদি আপনি একটা পেন্সিল আমি এখানে আঁকাই, দেখেন এটা হচ্ছে আমাদের পেন্সিল, এই যে দেখুন, এই যে পেন্সিলে যে এখানে কালো কালো একটা শীষ যেটাকে বলি আমরা, ঠিক আছে, এই শীষটাই হচ্ছে আমাদের গ্রাফাইট দিয়ে তৈরি, ঠিক আছে। এটা না ধরেন কয়লার মতো না হীরার মতো, এটাই আলাদা একটা জিনিস। তার মানে এই যে কলমের পেন্সিলের যে শীষ থাকে, সেটা আসলে আমাদের গ্রাফাইট দিয়ে তৈরি হয়। তো জীবজগতে কার্বনের ভূমিকা অপরিসীম, কারণ হচ্ছে আমাদের দেহে 70% পানি, বাকি 30% হচ্ছে আমাদের বিভিন্ন জৈব জিনিস বা জৈব যৌগ, আর জৈব যৌগই হচ্ছে আমাদের কার্বন দিয়ে তৈরি, তাই না? তার মানে জীবজগতে আপনারা যা কিছু দেখেন সব কিছুর ভিতরে কার্বন আছে। যেটা জীবিত সেটার ভিতরে কার্বন থাকবেই। জীবিত বলতে আমি জীব বুঝাইতেছি, মৃত হলেও সে তো জীব, তাই না? জীবিত বা মৃত যে যাই থাকুক, জীব যদি হয় তার ভিতরে কার্বন আছে। জীবন মানেই আসলে কার্বন, কার্বন ছাড়া জীবন হওয়া সম্ভব না। আচ্ছা দেখেন, তো জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন, যেটা আমি বললাম যে জীবন তৈরি হইতে হইলে অবশ্যই আমাদের কার্বন লাগবে। তো কার্বনকে আমরা কি কি জায়গায় ব্যবহার করে থাকি দেখেন, এখানে বলছে পেন্সিলে ইউজ করে থাকি। ইলেকট্রোড হচ্ছে ব্যাটারির ভিতরে থাকে না, পজিটিভ নেগেটিভ। আপনারা যদি একটা ড্রাই সেল বা রিমোটের ব্যাটারি ভেঙে দেখেন, ভিতরে একটা সরু শীষের মতো থাকে না, ওটাই হচ্ছে কার্বন দিয়ে তৈরি হয়। এরপর ধরেন কি হতে পারে, আরও হীরা আছে, হীরা, তারপরে ধরেন কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। তার মানে কার্বনের ব্যবহারের শেষ নাই, ঠিক আছে। আপনি একদম কয়লা থেকে শুরু করে হীরা পর্যন্ত কার্বনের যত ধরনের রূপ আছে সবই আপনারা ব্যবহার করতে পারেন, এবং এটা আমাদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। দেখুন পরবর্তীতে যদি আমরা যাই, দেখেন কিছু বৈশিষ্ট্য এখানে বলা আছে। দেখেন কার্বনের বিভিন্ন রূপ, হীরা, ডায়মন্ড, সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ। দেখেন সবচেয়ে কঠিন, হীরার চেয়ে শক্ত কোনো পদার্থ প্রকৃতিতে আমরা পাই না। এরপর হচ্ছে গয়না ও কাটিং টুলে ব্যবহার করা হয়। গয়নাতে হীরা ব্যবহার করা হয় আপনারা জানেন, আর কাটিং টুল বলতে বোঝানো হচ্ছে পাথর কাটতে কিংবা ধরেন গ্লাস, কাঁচ, এগুলো কাটতে আমরা ডায়মন্ড কাটার ইউজ করে থাকি। পাথর তো খুবই শক্ত, সেটাকে কাটার জন্য আমরা ডায়মন্ড কাটার ব্যবহার করে থাকি, সেটার ভিতর ডায়মন্ড থাকে। গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, কলমের পেন্সিলের শীষ, ইলেকট্রোড এবং লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এটা নিয়ে একটু আমি কথা বলি। দেখেন লুব্রিকেন্ট মানে হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ। তো আপনারা যারা তরল লুব্রিকেন্ট, যারা বাইক চালান তারা আগে জানেন বিয়ারিং এর ভিতরে আমাদের কি থাকে, ভ্যাসলিনের মতো একটা লুব্রিকেন্ট থাকে, সেটা গ্রিজ বলে থাকি আমরা, সেটা হচ্ছে তরল। আর কঠিন লুব্রিক্যান্ট, পিচ্ছিল, সেটা হচ্ছে আমাদের গ্রাফাইটের হিসেবে ব্যবহার করা হয়। যেখানে তরল জাতীয় লুব্রিক্যান্ট বা পিচ্ছিলকারক পদার্থ আমরা ব্যবহার করতে পারি না, সেখানে আমরা গ্রাফাইট ইউজ করে থাকি। যেমনটা আমরা ক্যারাম খেলার সময় বরিক ব্যবহার করে থাকি, ওই রকম বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে তরল জিনিস যেখানে ব্যবহার করা যাবে না, সেখানে আমরা কঠিন পিচ্ছিলকারক পদার্থ হিসেবে গ্রাফাইট ব্যবহার করে থাকি। দেখুন এরপর হচ্ছে কয়লা কি কাজে ব্যবহার করা হয় আপনারা সবাই জানেন, এটা নিয়ে তেমন বলার কিছু নাই। লাস্টলি দেখেন ফুলেরিন এবং গ্রাফিন। ন্যানো টেকনোলজি সম্পর্কে যারা আপনারা জানেন বা সামান্য একটু আইডিয়া আছে তারা জানেন, ন্যানো টেকনোলজি হচ্ছে পুরাটাই আমাদের কার্বনের ফুলারিন এবং গ্রাফিন এর উপর ভিত্তি করে তৈরি। তো আধুনিক ন্যানো প্রযুক্তিতে ব্যবহার করা হয়, এটারও তেমন বিস্তারিত ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে নাই, সেটা
টোটালি ধরতে পারেন গবেষণামূলক কাজে। ন্যানো টেকনোলজি নিয়ে বাস্তব জীবনে আমাদের কোনো কাজ নাই, এটা শুধুমাত্র বিজ্ঞানীদের জন্য। আচ্ছা দেখুন, এখন হচ্ছে আমাদের কার্বন রিলেটেড কয়েকটা কোশ্চেন আছে, দেখি আপনারা কারা কারা এই কোশ্চেনগুলো পারেন একটু নোটিস করেন। হীরা এবং গ্রাফাইটের পার্থক্য কি? দেখুন, হীরা এবং গ্রাফাইটের পার্থক্য হচ্ছে হীরা শক্ত, গ্রাফাইট হচ্ছে নরম। হীরা বিদ্যুৎ পরিবহন করে না, গ্রাফাইট কি বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে? এরকম সহজ জিনিস। হীরা ধরেন চকচকে, কিন্তু গ্রাফাইট তো চকচকে না, পেন্সিলের শীষ কি চকচকে না। কার্বনের অ্যালোট্রপ কয়টি? দেখেন, অ্যালোট্রপ শব্দটা শুনে আপনারা একটু ভরকায় যাইতে পারেন, বাট অ্যালোট্রপ না, আমি যদি বাংলাতে বলি এটা হচ্ছে রূপভেদ। রূপভেদ বা কতভাবে আমরা প্রকৃতিতে কার্বনকে দেখতে পারি। কার্বন অ্যালোট্রপ কয়টি বা কার্বন রূপভেদ কয়টি? প্রকৃতিতে আমরা 3টা দেখতে পারি। দেখেন, ওই যে লাস্টেরটা দেখলেন না আপনার, ওটা হচ্ছে গবেষণাগারে তৈরি, তার মানে শুধুমাত্র প্রাকৃতিকভাবে আমরা কার্বনের রূপভেদ দেখতে পারি 3টা: কয়লা, গ্রাফাইট এবং হীরা। কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার কি? এটা তো কার্বন ডাইঅক্সাইড, এটা আপনারা জানেন। কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার কি? কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার হচ্ছে আগুন নেভানো, তাই না? গত কিছুদিন যাবত দেশে অনেক জায়গায় আগুন লাগতেছে, ঠিক আছে? যদি আপনারা দেখে থাকেন নিউজ, তো ওইটার সাথে রিলেট করতে পারেন যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের আগুন নিভাতে ব্যবহার করা হয়, ঠিক আছে? পেন্সিলে ব্যবহৃত কার্বনের উপভেদ কোনটি? আমি শুরুতেই বলে দিছি, পেন্সিলে ব্যবহৃত কার্বনের উপভেদ হচ্ছে গ্রাফাইট। খুবই সহজ কোশ্চেন, এগুলো যদি পরীক্ষায় আসে একদম ফাটাই দিতে পারবেন। দেখুন, এরপর হচ্ছে আমাদের অ্যাসিড, ক্ষার এবং লবণ। অ্যাসিড আমরা সবাই চিনি, ক্ষার যদি কেউ না চিনে থাকি সমস্যা নাই, লবণ এবং অ্যাসিড সবাই চিনি। দেখুন, বাট বৈজ্ঞানিক ক্ষেত্রে অ্যাসিডের আসলে সংজ্ঞাটা কি? অ্যাসিডের সংজ্ঞা হচ্ছে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে বা পানিতে মিশালে H+। দেখুন, এই যে এটা হচ্ছে HCl, তাই না? HCl আপনারা দেখতে পারতেছেন, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে যদি আমি পানিতে মিশাই H+ আয়ন দিতেছে। ক্ষারের ক্ষেত্রে হচ্ছে OH- বা হাইড্রোক্সিল। দেখেন, আমি এখানে পয়েন্ট আউট করে দেই, একটা হচ্ছে OH- আর এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন H+। তার মানে আপনাকে যদি কোনো একটা অজানা বস্তু দেওয়া হয় এবং বলা হয় এটা অ্যাসিড না ক্ষার, আপনি সবচেয়ে সহজে কিভাবে বের করতে পারেন? আপনি সেটাকে পানিতে মিশাবেন। যদি আপনি H+ দেখতে পান তাহলে সেটা অ্যাসিড হবে, যদি আপনি OH- দেখতে পান সেক্ষেত্রে সেটা ক্ষার হবে। আর লবণ কি? লবণ হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় গঠিত যৌগ হচ্ছে লবণ। যেমন হচ্ছে আমাদের খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণ যেটা, সেটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার উৎপন্ন একটা পদার্থ। তার মানে দুইটা জিনিস মারামারি করে যেটা নিউট্রাল অবস্থায় আছে সেটাই আমাদের লবণ। আচ্ছা, অ্যাসিড যেটা আমি শুরুতে বললাম, অ্যাসিড হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেটাকে পানিতে দ্রবীভূত করলে বা পানিতে মিশালে H+ আয়ন তৈরি করে। পানিতে যদি আমরা মেশাই তাহলে আমাদের কি তৈরি করবে? H+ আয়ন তৈরি করবে। দেখেন, হাইড্রোজেন আয়ন, H+ বা হাইড্রোজেন আয়ন বলতেছি আমরা। তো এর স্বাদ দেখুন, অ্যাসিডের স্বাদ হচ্ছে টক, কারণ টক যেমন ধরেন লেবু, তেঁতুল এবং কমলা, এগুলোর ভিতরে আমরা অ্যাসিড পাই, জৈব অ্যাসিড যেগুলা, তো এটার স্বাদ কি টক হয়। তো ভুলেও অজৈব অ্যাসিড যেগুলো আছে সেগুলো টেস্ট করতে যাবেন না, আপনাদের মুখ পুড়ে যেতে পারে। তো অ্যাসিডের স্বাদ হচ্ছে টক এবং এরা নীল লিটমাসকে লাল করে। দেখেন, লিটমাস পেপার হচ্ছে একটা যৌগ, অ্যাসিড না ক্ষার সেটা টেস্ট করার একটা পেপার, লিটমাস পেপার, সেটার নাম হচ্ছে লিটমাস পেপার। তো দুই ধরনের লিটমাস পেপার থাকে, লাল এবং নীল। নীল লিটমাসকে অ্যাসিড লাল করে, লাল লিটমাসকে ক্ষার নীল করে, একটা আরেকটার অল্টারনেটিভ আর কি। তো দেখুন, উদাহরণ হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এরপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, এগুলো সবগুলোরই ব্যবহার আছে। যেমন আমি যদি সালফিউরিক অ্যাসিড বলি, সালফিউরিক অ্যাসিড একটা দেশ কতটা উন্নত শিল্পক্ষেত্রে সেটার পরিমাপের একক হচ্ছে সেই দেশটা কতটুকু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকে। নাইট্রিক অ্যাসিড, এটা আমরা আসল স্বর্ণ অলঙ্কারের ভিতরে আসল স্বর্ণ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে থাকি। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা যৌগ বা জিনিস।
দেখেন এখানে লেবুর রসে কি থাকে, সাইট্রিক অ্যাসিড। এই জিনিসটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। এর কারণ হচ্ছে বিসিএস প্রিলি বলেন, বিভিন্ন চাকরির পরীক্ষায় বলেন, এগুলোতে একটা কমন কোশ্চেন থাকে যে ফলের ভিতরে কি কি অ্যাসিড থাকে। তো দেখেন লেবুর রসে থাকে আমাদের সাইট্রিক অ্যাসিড এবং ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার কি, সিরকা, যেটা আমরা আচার সংরক্ষণে ব্যবহার করে থাকি। এই লাইনটা স্পেশালি মনে রাখবেন, আমি কয়েকটা স্টার দিয়ে দিতেছি, খাতায় নোট করে রাখতে পারেন যে লেবুর ভিতরে থাকে সাইট্রিক অ্যাসিড এবং ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। এখন ব্যবহার হচ্ছে সার তৈরি করতে, ডিটারজেন্ট তৈরি করতে, তারপর হচ্ছে খাবার সংরক্ষণ এবং বিভিন্ন জিনিস পরিষ্কার করতে আমরা অ্যাসিডগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা দেখেন পরে ক্ষার বা বেস। ক্ষার জিনিসটা হচ্ছে আমাদের সাবান জাতীয় জিনিস আসলে, ঠিক আছে? সাবানের ভিতরে আমরা ক্ষার পাই। ক্ষার হলো এমন এক ধরনের পদার্থ যেটাকে পানিতে দ্রবীভূত করলে আমরা OH মাইনাস আয়ন পাই। OH মাইনাস আয়ন পাই বা হাইড্রোক্সিল আয়ন, যেটাকে বলি আমরা হাইড্রোক্সিল আয়ন। ক্ষারের স্বাদ হচ্ছে তিতা এবং এটি লাল লিটমাসকে নীল করে। দেখেন স্বাদ জিনিসটা ক্ষারের ক্ষেত্রে আমরা ওইরকম দেখতে পাই না, তো এটাকে টেস্ট না করাই ভালো। উদাহরণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যেরা চুন চিনেন, তাই না? চুন পানের সাথে ব্যবহার করে থাকি। চুন, শক্ত যে চুন, সেটা হচ্ছে আমাদের এই যে ক্যালসিয়াম, পানিতে মেশানোর পরে যে চুনটা পাই সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাই না? চুন, আপনারা চুন তো অনেকেই খাইছেন কখনো না কখনো পানের সাথে। তো ওই যে আমরা সাদা যে চুনটা খাই পানির সাথে, পানি পানি থাকে, ওইটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখেন সাবান তৈরি করতে, ডিটারজেন্ট তৈরি করতে, চামড়া এবং বস্ত্র শিল্পে প্রচুর পরিমাণে আমরা ক্ষার ব্যবহার করে থাকি। অসংখ্য বিভিন্ন ধরনের ক্ষার আমরা ব্যবহার করে থাকি। কারণ কি, কাপড়ের দাগ লাগলেই আমরা সাবান দিয়ে ধুই, তার মানে এখানে একটা ব্যবহার আছে আসলে। এরপর ধরেন আমাদের পরবর্তী লবণ নিয়ে আসলে তেমন বলার কিছু নাই। লবণ আপনারা সবাই চিনেন। লবণ জিনিসটা কি? লবণ হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় গঠিত যৌগ। অ্যাসিড এবং ক্ষার, খেয়াল করেন, দুই পক্ষ মারামারি করলো, মারামারি করার পরে যেটা থাকে সেটাই আমাদের লবণ। দেখেন অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় নিউট্রালাইজেশন থেকে, দেখেন অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটাকে আমরা বলি নিউট্রালাইজেশন বিক্রিয়া। অ্যাসিড একদিকে, ক্ষার একদিকে, দুইটা ভিন্ন ধরনের দুইটা জিনিস বিক্রিয়া করে একদম নিরপেক্ষ একটা যৌগ তৈরি করতেছে, এটাই হচ্ছে আমাদের লবণ। তো নিরপেক্ষ যেহেতু জিনিস তৈরি করতেছে, এই জন্য এটাকে আমরা বলি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা নিরপেক্ষকরণ বিক্রিয়া। উদাহরণ দেখেন, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ তৈরি করলো। খেয়াল করেন এখানে ইম্পর্টেন্ট বিক্রিয়াটা, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার লবণের সংকেত কি বা খাবার লবণে কি কি থাকে। এই সোডিয়াম থাকে এবং কি থাকে, ক্লোরিন থাকে। এরপর দেখেন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় পটাশিয়াম সালফেট এবং পানি তৈরি হচ্ছে। পরেরটা তেমন একটা দরকার নেই। ব্যবহার খেয়াল করেন, খাবারের স্বাদ বৃদ্ধি করে, রাসায়নিক শিল্পে এবং সার তৈরিতে। আপনারা যারা ছোট সময় বিভিন্ন গল্প পড়ছেন, একটা গল্প ছিল না, রাজার মেয়ে তাকে নুনের মতো ভালোবাসে, তাই না? ওই রকম আর কি, খাবারে লবণ ছাড়া স্বাদ হয় না, তাই না? মনে রাখতে পারেন, মিল থাকবে আসলে। দেখেন গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা আছে, এই বৈশিষ্ট্যগুলো আপনারা নোট করে রাখবেন। এটাই আসলে এখানে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। পদার্থ, আয়ন এবং লিটমাসের রং পরিবর্তন, পাশাপাশি ধরেন স্বাদ। খেয়াল করেন অ্যাসিড হচ্ছে আমাদের H+ আয়ন দেয়, অ্যাসিড H+, এই যে প্লাস। ক্ষার দিবে আমাদের OH- এবং লবণ হচ্ছে আয়নিক বা লবণ আসলে প্লাস মাইনাস দুইটাই দিবে যদি পানিতে আপনি মেশান। লিটমাসের রঙের পরিবর্তন খেয়াল করেন, অ্যাসিড কি করবে, লালকে নীল করবে। আপনারা যদি এইটা মনে রাখেন তাহলে এনাফ। লালকে নীল করবে, সরি উল্টা বলে ফেলছি, নীলকে লাল করবে। অ্যাসিড কি করবে, নীলকে লাল করে ফেলে বাকি ক্ষার কি উল্টাটা করবে। তার মানে আপনি প্যাচ লাগাতে, যাতে প্যাচ না লাগান সেক্ষেত্রে আপনারা এই যে এটা মনে রাখবেন, অ্যাসিড নীল লিটমাসকে লাল করবে। এবং অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় তো লবণ তৈরি হয় নিরপেক্ষ যৌগ। তো নিরপেক্ষ জিনিস কি, লালকে কিছুই করতে পারবে, নীলকেও কিছু করতে পারবে না। তার মানে এটা কি আসলে পরিবর্তন করতে পারবে না। এবার দেখেন স্বাদ, অ্যাসিডের স্বাদ হচ্ছে টক, ক্ষারের স্বাদ কি মিষ্টি হবে না, ক্ষারের স্বাদ হবে তিতা বা তেতো, তাই না? আর লবণের স্বাদ কি, লবণের স্বাদ কি নিরপেক্ষ না, লবণ হচ্ছে নোনতা,
ঠিক আছে, এটা নিরপেক্ষ বলাটা উচিত হয় না। লবণের স্বাদ আপনারা সবাই জানেন আসলে, তাও আমি লিখে দিচ্ছি নোনতা। আশা করি জিনিসটা আপনাদের মনে থাকবে, খুবই মজার একটা টপিক ছিল এটা। হ্যাঁ, দেখুন দেখুন এই হচ্ছে আমাদের লাস্ট যে লাস্ট কোশ্চেনগুলো হচ্ছে HCl কোন প্রকার যৌগ? HCl একটা অ্যাসিড, কারণ কি এখানে OH তো নাই, তাই না? তার মানে এটা কি হবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে, এটা আমাদের অ্যাসিড ACID অ্যাসিড হবে। লাল লিটমাসকে নীল করে কোন পদার্থ? আমি বলছি অ্যাসিড নীলকে লাল করে, তার মানে লালকে নীল করবে কি? ক্ষার। কাকে করবে? ক্ষার করবে, লালকে নীল করে ফেলবে। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? দুইটা দুই মুখে আছে, মারামারি করে আমাদের নিরপেক্ষ বা সমঝোতায় আসবে, তার মানে নিরপেক্ষ একটা যৌগ তৈরি করবে, নিরপেক্ষ নোনতা লবণ তৈরি করবে। দেখুন সোডিয়াম ক্লোরাইড তৈরির বিক্রিয়াটি লিখো। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখেন আমি বিক্রিয়াটা লিখে দিচ্ছি। দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার নিব, প্লাস একটা অ্যাসিড নিব যেটাতে ক্লোরিন আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তাই না? দুইটা বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে? এখানে দেখেন আমি একটু নোট করে দেই, এইখানে সোডিয়াম এবং ক্লোরিন মিলবে আর দেখুন আচ্ছা দেখেন সোডিয়াম এবং ক্লোরিন মিলবে আর হচ্ছে OH এর সাথে H মিলবে, তো তৈরি কি তৈরি হবে আমাদের তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে আমাদের খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস H আর OH মিলে H2O বা পানি তৈরি হয়ে যাবে, পানি H2O। খুবই সিম্পল একটা বিক্রিয়া। লাস্টলি কোন যৌগে OH মাইনাস আয়ন থাকে? কোথায় থাকে? ক্ষারের ভিতরে থাকে। অ্যাসিডের ভিতরে যদি H প্লাস থাকে, ক্ষারের ভিতরে কি থাকবে? OH মাইনাস, তার মানে এটার আনসার কি হবে আমাদের? ক্ষার। ওকে, আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের টপিক রিলেটেড কোশ্চেনগুলো। আমরা দৈনন্দিন বিজ্ঞান এবং প্রযুক্তি রিলেটেড যে কোশ্চেনগুলো সলভ করলাম, আশা করি আপনারা সবগুলা কোশ্চেন বুঝতে পারছেন। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি যে ক্লাসে যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে শোনা এবং পাশাপাশি এই ছোট ছোট টপিকগুলো একটু নোট করে রাখা, কারণ পরীক্ষার হলে গিয়ে দেখবেন এইগুলোই আসলে চলে আসছে। যত ধরনের চাকরির পরীক্ষা আছে, BCS প্রিলি বলেন, শিক্ষক নিবন্ধন বলেন বা প্রাইমারি চাকরির পরীক্ষা বলেন, যাই বলেন না কেন, সেখানে দৈনন্দিন বিজ্ঞান এবং প্রযুক্তি রিলেটেড এই কোশ্চেনগুলাই আসবে, এর বাইরে আসার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, আমরা যথেষ্ট পরিমাণে এখানে এফোর্ট দিই এবং এফোর্ট দিয়ে কোশ্চেনগুলোকে ফিল্টার আউট করি যে এই কোশ্চেনগুলো আসলে আসা সম্ভব, এর বাইরে আসা সম্ভব না। তো আপনাদের প্রস্তুতির সাথে আমরা আছি, আপনাদের প্রস্তুতি যাতে আরও ভালো হয় এবং আরও স্মুথ হয়, সেই প্রচেষ্টায় আমরা এই লাইভ ক্লাসগুলো নিচ্ছি। আপনারা যারা আমাদের লাইভগুলো রেগুলার করতেছেন, আপনাদের জন্য শুভকামনা। লাইভ ক্লাসগুলো আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন, আশা করি তারাও উপকৃত হবে। আর আপনাদের যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন। আমাদের শুরুর দিকে স্লাইডগুলোতে আমাদের রূপান্তর পেজের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন। পরবর্তী দিন নতুন কোনো লাইভ ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আমাদের টপিক হবে সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার প্রযুক্তি রিলেটেড। পরবর্তী লাইভ ক্লাসে আপনাদের জন্য আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।